কপালে দুই আঙ্গুল চেপে ধরে মাথা ঝাঁকালো আহাত। তারপর সোজা গার্ডদের দিকে তাকিয়ে হাত নেড়ে দিল। এক নিমিষে তার লোকগুলো পুরো হাসপাতালের ভেতরে ছড়িয়ে পড়লো। প্রত্যেকটা রিসিপশনে গিয়ে প্রশ্ন একটাই, হৃদি নামে কোনো রোগী বা ভিজিটরে আছেন? কিন্তু উত্তর মেলেনি। সবাই মাথা নেড়ে না বলেছে। কিছুক্ষণ পর বুঝলো এভাবে খুঁজলে পাওয়া অসম্ভব। হতাশ হয়ে গাড়ির বুনাটে হেলান দিয়ে আহাত। তার মাথা ভারী হয়ে আসছে। চোখ বন্ধ করে গুনগুন করে, বন্ধু বিব্রতি দেয় না আমি, খুঁজি তোমারে। ঠিক তখনই তার পাশ ঘেঁষে এসে ম্যানুয়াল হুইল চেয়ার করে দাঁড়ালো এক অন্ধ ভিক্ষুক। হাতে ছোট মাইক, ভিক্ষা সুরেলা সুরে গাইছে, আল্লাহ নামে একটু দান করেন, আমি অন্ধ মানুষ, অসহায় মানুষ, ঠিক মতো খাইতে পারি না, দয়া করে দান করেন। ভিক্ষুকের কণ্ঠ যেন এক ঝলক বিদ্যুতের মতো আঘাত করলো আহাদের মাথায়। একটা বুদ্ধি খেলে গেল তার মাথায়। শাহিন, আদেশের মতো ডাকল সে। সাথে সাথে তার লোকগুলো ছুটে গেল। কিছুক্ষণের মধ্যেই ৩৩৫টা মাইক নিয়ে হাজির হলো। হাসপাতালের প্রতিটি কোণে মাইক বসানো হলো। তারপর এক ঝড়ের মতো ভেসে এলো আহাদের কণ্ঠ। হ্যালো, মিস জানু ওরফে রিদি, আপনি যেখানেই থাকুন না কেন, অতি দ্রুত হাসপাতালের মূল গেটের কাছে চলে আসুন। পুরো হাসপাতাল থমকে গেল। নার্স, ডাক্তার, রোগী সবাই হা হয়ে শুনছে। মানুষের ঢলাঢল বন্ধ হয়ে গেল এক মুহূর্তেই। কৌতূহলের চোখে অনেকে জড়ো হয়ে মূল গেটের সামনে। আবারও গর্জে উঠে সেই কণ্ঠ, রিদি, আই নো, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? 2 মিনিটের মধ্যে আপনি যদি না আসেন তাহলে পুরো হাসপাতাল উড়িয়ে দেব। তাই যত দ্রুত পারেন আসুন, কুইক। চারদিকে গুঞ্জন উঠল। মানুষের ভিড় জমলো আহাদের চারপাশে। অনেকে ফিসফিস করতে লাগলো, কে এই রিদি? আসলে কি হচ্ছে? এরই মধ্যে 3জন মেয়ে এগিয়ে এলো সামনে। প্রত্যেকে জানালো তাদের নাম রিদি। আহাত এগিয়ে এগিয়ে 3জনের দিকে তাকালো। তাদের চোখে চোখ রাখলো, পরখ করলো গভীরভাবে। কিন্তু না, এদের কারো ভেতর নেই সেই অচেনা পরিচিতর ঝলক। শাহিন এগিয়ে এসে বলল, ভাই, পুরো হাসপাতালের এই 3জন ছাড়া আর কেউ নেই রিদি নামে। আহাদের চোখে আগুন জ্বলে উঠল। ঝাঁঝালো স্বরে বলল, ওই ঈশানী মেয়েটা বলেছিল তার বোন এখানে এসেছে। তাহলে এরই মধ্যে হাওয়া হয়ে গেল। নাহিদ নিজু গলায় বলল, ভাই, আমার মনে হয় আমরা আসার আগে উনি চলে গেছেন। শাহিনও সায় দিল, আমারও তাই মনে হয়। হাত গর্জে উঠল, শাহিন, আমাকে জোকার মনে হয়? শাহিন প্রথমে ভয় পেয়ে বলে ফেলল, হ্যাঁ ভাই। তারপর জিভ কামড়ে সাথে সাথে সংশোধন করলো, না ভাই। আহাত চোখ রাঙিয়ে বলল, আমার সাথে ফান করতেছিস? না ভাই, আমি ফান করতেছি। না ভাই। শাহিন, আহাত হুঙ্কার ছাড়ল, থাপড়াইয়া তোর চেহারার নকশা পাল্টে দিব। এখনই আমার সামনে থেকে দূর হয়ে যা, কুইক। শাহিন মাথা নিচু করে চলে যেতে উদ্যত হলো, কিন্তু আহাত আবার গর্জে উঠল, আমি বলেছি বলেই চলে যাবি। শাহিন অসহায় হয়ে দাঁড়িয়ে বলল, কী করবে বুঝে উঠতে পারছে না। আহাত আবার রেগে বলল, এই যা, তো যা, আমার সহ্য হচ্ছে না তোদের একটারও, একটার কাজেরও না, সব কয়টা ইউজলেস। তার লোকগুলো নিতর হয়ে দাঁড়িয়ে রইল, কেউ এক পাও নাড়ল না। শেষমেশ আহাদের ধৈর্য শেষ হলো। সে প্রচণ্ড রাগে গাড়িতে উঠে বসলো। ইঞ্জিন গর্জন তুলে তাদের ফেলে রেখে একাই বেরিয়ে গেল হাসপাতালের সামনে থেকে। তার লোকেরা নিঃশব্দে দাঁড়িয়ে শুধু একে অপরের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। কারো কণ্ঠে কোনো শব্দ নেই, শুধু প্রশ্নটা ভেসে বেড়াতে থাকলো সবার মনে, রিদি কোথায় গেল? হাতিঝিলের লেকের পাড়ে। রাত তখন প্রায় 1টা। পানি নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে দূরের বাতাসে দুলছে পানকৌড়ির ডাক। আজ শুয়ে আছে নিজের কালো গাড়ির বনেটে। এক হাতে সিগারেটে ধোঁয়া উঠছে, অন্য হাতে অ্যালকোহলের বোতল। এটা তার পুরনো অভ্যেস। যখন ভেতরটা খুব ভারী লাগে, যখন কোনো উত্তর খুঁজে পায় না, অথবা যখন একান্ত সময় দরকার হয়, তখন এখানে এসে গাড়ির বনেটে শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। কখনো ধোঁয়া ছাড়ে, কখনো ছোট ছোট চুমুক নেয় বোতল থেকে। তবে আজকের রাত অন্যরকম। আজ যে সেবা ছাড়িয়ে ফেলছে, যতটা কখনো খায়নি। আজ তার চেয়েও বেশি ড্রিঙ্ক করেছে। কারণ একটাই, হৃদিকে খুঁজে না পাওয়া। নিজেকে নিজের কাছে পরাজিত মনে হচ্ছে। যে মেয়েকে কখনো সরাসরি দেখেনি, যাকে স্পর্শ করেনি, যার কণ্ঠ শোনেনি, শুধু এক ঝলক পরিচয়ের উপর দাঁড়িয়ে আছে সব কিছু। তার জন্য ভেতরটা কেমন ছটফট করছে।
এক চুমুক দিল বোতল থেকে, তারপর চোখ তুলে তাকালো আকাশের দিকে। অসীম কালো আকাশে এক ঝলক উজ্জ্বল তারা জ্বলছে। সেই তারার দিকে আঙ্গুল তুলল আহাত। অন্তঃপর আধো মাতাল কণ্ঠে গুনগুন করে উঠল, পড়ছে কেন বিনা বিনা মেঘে বাস। কণ্ঠ ভাঙা, কিন্তু ভেতরে অদ্ভুত তীব্রতা, যেন সুর নয়, বুক ফেটে যাওয়া আর্তনাদ। রাত প্রায় 1:45। গাড়ি ঘুরিয়ে বাড়ি গেট পার হয়ে ঢুকলো। পুরো বাড়ি নিস্তব্ধ, সব লাইট নেমে গেছে, শুধু লাইব্রেরি কর্নারে হলুদ আলো টিমটিম করছে। আহাত বাড়ির ভেতরে ঢুকে সোজা গেল সেদিকে। সেখানে বসে আছে তার বাবা আমজাদ মীর। ডেস্ক ভর্তি ফাইল, চোখে পুরো চশমা, মন দিয়ে নথি পড়ছিলেন তিনি। আহাত কিছু না বলে ধপ করে সোফায় গায়ে নিয়ে বুঁদ হয়ে শুয়ে পড়ল। ভারী নিঃশ্বাস পেল। আমজাদ মীর চোখ নামিয়ে তাকালেন ছেলের দিকে, গলা খাকারি দিয়ে বললেন, আবার কোনো নতুন ঝামেলা জড়িয়েছ? কার পিছু নিয়েছ শুনি? আহাত হালকা মাতাল কণ্ঠে মুচকি হেসে বলল, তোমার না হওয়া বৌমার পিছু। কিন্তু আল্লাহর বান্দি মাগুর মাছের মতো বারবার হাত ফসকে বেরিয়ে যাচ্ছে, ধরতেই পারছে না। আমজাদ মীর চমকে উঠলেন। যে ছেলে রাজনীতি ছাড়া মুখ খোলে না, সে আজ নারী কথা বলছে। তিনি চশমা নামিয়ে গভীরভাবে তাকালেন ছেলের দিকে, এরপর দীনকণ্ঠে বললেন, ভবিষ্যৎ মন্ত্রী যদি সাময়িক নারীর জন্য এভাবে নেশায় বোধ হয়ে পড়ে থাকে, তাহলে দেশ সামলাবে কিভাবে? আহাদ হেসে ফেলল, হাত উঁচু করে আঙুল নাড়িয়ে বলল, উফ, ও সামান্য না, ও অসামান্য মারাত্মক। আমজাদ মেয়ের ছেলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন, অন্তঃপর আবার বললেন, তুমি নেশার ঘরে এসব বলছো, নাকি সত্যি কোনো নারীর আগমন ঘটেছে তোমার জীবনে? আহাত আবার হাত উঁচু করে দীর্ঘস্বরে বলল, 100% সত্যি। তাহলে এখন আমার কাছে কী চাও তুমি? খুঁজে দাও তাকে। আমজাদ মেয়ের চেয়ারে হেলান দিলেন, ঠিক আছে, কাল সকালে নেশা কাটলে ডিটেলস দিও, লোক লাগিয়ে এনে দেব। কিন্তু হঠাৎই উঠে দাঁড়ালো আহাত, চোখে প্রচণ্ড আগুন। আঙুল তুলে বাবার দিকে তাকিয়ে বলো, নোপ, কোনো দরকার নেই, আমি নিজেই খুঁজে বের করবো আমার প্রেয়সীকে। বলেই পাশে চেয়ার থেকে জ্যাকেটটা তুলে নিল, চলতে শুরু করলো সিঁড়ির দিকে। আমজাদ মেয়ে মৃদু হেসে পেছন থেকে বললেন, গুড নাইট। আহাত হাঁটতে হাঁটতে পিছন ফিরে হাত নাড়ল, গুড নাইট। অন্তঃপর সিঁড়ি বেয়ে ওপরে উঠে নিজের রুমে ঢুকলো। ধপ করে বিছানা লুটিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। টেবিলের উপর রাখা ফোনটা কেঁপে কেঁপে আওয়াজ তুলছে। ভুরু কুঁচকে যায় আহাদের। ঘুমন্ত হাত বাড়িয়ে ফোন খুঁজে বের করে চোখ না খুলে চাপ দিয়ে বন্ধ করে দিল। কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপর আবার শুরু হলো ফোনের ভাইব্রেশন। এবার রেগে গেল আহাদ, কপালে ভাঁজ ফেলে বলল, বালের মোবাইল শান্তিতে ঘুমাতেও দেয় না। রাগের মাথা রিসিভ করে কানে তুলতেই ওপাশ থেকে ভেসে এলো শাহিনের কণ্ঠ, ভাই আর কত ঘুমাবেন, 12টা বেজে গেছে। আহাদ আধো ঘুমে গলা ছেড়ে বলল, সো হোয়াট, আজ 2টা পর্যন্ত ঘুমাবো, ডিস্টার্ব করবি না। না হলে কী করবো জানিস তো। শাহিন চুপ করে 1 সেকেন্ড, তারপর হালকা ব্যঙ্গ মিশিয়ে বলল, ভাই সময় 12টা না তো, আপনার 12টা বাজতে গেছে। আহাদ চোখ কুঁচকে গেল, মানে? মানে আপনার সেই অচেনা প্রেয়সীর কলেজ টাইম শেষ হয়ে গেল বলে, এখন না গেলে আবার হাত ফসকে যাবে। প্রেয়সী শব্দটা শুনতেই আহাদের ঘুম ভেঙে গেল একদম। ফট করে চোখ বড় বড় করে তাকালো। পাশের টেবিলে রাখা ঘড়ির দিকে চোখ গেল, সময় প্রায় 12টা কাটা ছুঁই ছুঁই। দাঁত কিরমির করে বলে উঠল, আরে তুই এখন আমাকে ফোন দিয়ে এসব বলতেছিস এখন? ভাই, সকাল 9টা থেকে কল করতেছি, আপনি বারবার কল কেটে দিয়েছেন। আহাদ আর কিছু না বলে রাগে আবার ফোন কেটে দিল। তাড়াহুড়া করে উঠে দাঁড়াতে গিয়েই ধপ, আবার বিছানা লুটিয়ে পড়ল। চোখ পড়ে নিজের শরীরে, সেই লাল লাল শাড়ি তার গায়ে পেছানো। মুহূর্তেই থমকে গেল। অন্তঃপর হালকা মুচকি হাসলো নিজের অজান্তেই। এভাবে শাড়িতে পেঁচিয়ে রাত কাটালাম, অদ্ভুত বটে। কিন্তু সময় তো আর থেমে নেই। সে তাড়াতাড়ি উঠে শাড়িটা গুছিয়ে রাখতে গেলেও আলমারিতে, কিন্তু শাড়ির লম্বায় যেন অন্তহীন। কয়েকবার চেষ্টা করেও ভাঁজ করতে পারল না। শেষমেশ বিরক্ত হয়ে সেটাকে একটা গোল বলের মতো গুটিয়ে আলমারির ভেতরে ঠুসে দিল। যাই হোক, পরে সামলাবো।
এরপর বাথরুমে ঢুকে দ্রুত শাওয়ার নিল। চুল ভিজে কপালে ঝুলছে, তবুও আয়নায় একবার নিজের দিকে তাকিয়ে হেসে নিল। পকেটে ওয়ালেট গুঁজে গর্জন করে বলল, জানো, এবার আমাকে যদি না পাই, থাপড়াইয়া চেহারার নকশা পাল্টাই দিব। দ্রুত পায়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। ইঞ্জিন স্টার্টের গর্জন উঠল। চাকা ঘুরতেই ধুলো উড়ল চারপাশে। ক্লাস শেষ করে ডিপার্টমেন্টের সামনে একটা টেবিলে বসে আড্ডা দিচ্ছিল চারজন মেয়ে, আহিয়া, নীলা, অনামিকা আর মিতু। ক্যাম্পাসের বাতাসে হালকা হাসি ঠাট্টার শব্দে ভেসে আসছে। হালকা বাতাস বইছে বট গাছের নিচে। হঠাৎ দূর থেকে ভেসে এলো টায়ার চিৎকার। সাথে থামলো কয়েকটি কালো গাড়ি। সবাই অবাক। পুরো ক্যাম্পাসের চোখ ঘুরে গেল সেদিকে। দেখা গেল কালো গাড়ির দরজা খুলে হুড়মুড়িয়ে নামছে একদল মানুষ। সবার সামনে হাঁটছে আহাদ রাজা মীর। তার পিছনে শাহিন, নাদিম, শাওন আর চারপাশে লম্বা চওড়া গার্ডদের সারি। এই খবর মুহূর্তে আগুনের মতো ছড়িয়ে পড়ল পুরো ভার্সিটিতে। আহাদ রাজা মীর কলেজে এসেছে। ভিড় জমল করিডোরে, বারান্দায়, জানালা। সবাই তাকিয়ে আছে, মোবাইল বের করে ভিডিও করছে। অনেকে। আহাদের চোখ তীক্ষ্ণ। পা ফেলে এগিয়ে যাচ্ছে সরাসরি সেই টেবিলের দিকে যেখানে বসেছিল আহিয়া। আহিয়া টেবিল থেকে নেমে চুপচাপ ঘুরে চলে যেতে চাইল। মুখ ভার, কারণ সে চায় না কেউ বুঝুক যে আহাদ তার ভাই। যতবার মানুষ জানে ততবার ভয়ে দূরে সরে যায় তার কাছ থেকে। কিন্তু আহাদের চোখে এড়ায়নি সহজ নয়। গভীর গলায় ডাক দিল, ওই আহি, কই যাস, এইদিকে আয়। আহিয়া দাঁড়িয়ে গেল, চোখে বিরক্তির ছাপ। ধীরে ধীরে এগিয়ে এলো ভাইয়ের দিকে। তার পিছনে কৌতূহলী হয়ে দাঁড়ালো নীলা, অনামিকা আর মিতু। আহাদের হাতের উল্টো পিঠ দিয়ে নাক ঘষল, একটা ভঙ্গি করে অভ্যাসের মতো। কী রে, আমাকে দেখে পালিয়ে যাচ্ছিলি কেন? কোথায় পালিয়ে যাচ্ছিলাম? আহাদ এবার চোখ ঘোরালো আহিয়ার বান্ধবীদের দিকে। মুখে হালকা হাসি টেনে বলল, তোর বান্ধবীদের সাথে পরিচয় করাবি না? তোর ভাই এসেছে। আহিয়া অনিচ্ছুকভাবে বলল, নীলাকে তো চেনই। নীলা মুচকে এসে হাত নাড়ল, হাই আহাদ ভাই। আহাদ শুধু চোখের ইশারায় জবাব দিল। অন্তঃপর তাকালো বাকিদের দিকে। আহিয়া বলল, এটা আনিকা আর ও মিতু। আনিকা আর মিতু ভদ্রভাবে সালাম দিল। আহাদ সালাম দেওয়ার ভঙ্গি করল না, বরং ঠান্ডা কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, আরেকজন কই? আরেকজন? ও হৃদি। হৃদি একটু আগে চলে গেছে। আহাদের চোখ লাল হয়ে উঠল, চেঁচিয়ে উঠল, চলে গেছে মানে? কই গেছে? পুরো ডিপার্টমেন্ট থমকে গেল। শত শত চোখ তাকিয়ে রইল এই দৃশ্যে। আহিয়া গলা নামিয়ে শান্তভাবে বলল, ওর নাকি কিছু কাজ আছে, কোনো সার্ভিসিং দোকান থেকে ফোন নেবে, তারপর নাকি হাসপাতালে যাবে, আরও কী বলল। আহাদ হঠাৎ ঘুরে দাঁড়ালো শাহিনের দিকে, চোখের দৃষ্টি ভয়ঙ্কর। দাঁত পিষে বলল, আওয়ার হসপিটাল? শাহিনের বাচ্চা, আমি কি লাটিম? কাল থেকে শুধু লাটিমের মতো ঘুরছি, আর তোরা সব কটা কলেজের সামনে কি করছিলি? ঘোড়ার ঘাস কাটছিলি? তার হুঙ্কারে চারপাশের বাতাস ভারী হয়ে গেল। শাহিন হকচকে গেল। নাদিম আর শাওন দুপা পিছিয়ে দাঁড়ালো। শাহিনকে সামনে রেখে দিল সিংহের সামনে, হরিণের মতো। আহাদ দাঁত কিরমির করে বলে উঠল, আমার মন চাইতেছে এখন। শাহিন গলা কাঁপিয়ে জিজ্ঞেস করলো, কী চাই ভাই আপনার মন? আহাদ হঠাৎ চোখে হালকা হাসি ফোটালো। শাহিনের গায়ে হাত রেখে বলল, আইসক্রিম খেতে মন চাইতেছে, চল আইসক্রিম খেয়ে আসি। সবার মুখে বিস্ময়, চারপাশে চাপা হাসি ছড়িয়ে গেল। পিছন থেকে হাসি আহিয়ার কণ্ঠ ভেসে এলো, ভাইয়া আমাদেরও নিয়ে যাও। আহাদ একটু ঘাড় বাঁকিয়ে বোনের দিকে তাকালো, অন্তঃপর দম্ভ ভরা ভঙ্গিতেই ঘোষণা দিল, চল সবাইকে খাওয়াবো। আহাদ রাজা মীরের পক্ষ থেকে আজ সবার জন্য ফ্রি ফ্রি ফ্রি। পুরো ক্যাম্পাস যেন এক মুহূর্তের জন্য বজ্রপাত হলো। কিন্তু আহাদের দলের লোকেরা যারা ভেতরে ভেতরে কাঁপছে, তারা বোঝে ভাই হঠাৎ খুশি হলে তার পেছনে লুকিয়ে থাকে আরও বড় ঝড়ের আগমন। ভার্সিটির গেট পেরিয়ে রাস্তার অপর পাশে এক বিশাল আইসক্রিম পার্লার। সেখানে ভেতরের এক কোণে বসেছে আহিয়া, নীলা, আনিকা আর মিতু। সবার হাতে ঠান্ডা ঠান্ডা কাপে আইসক্রিম। হালকা রোদে ঝলমল করছে সেই কাপের রঙিন স্কুপগুলো। আহিয়া ধীরে সুস্থে খাচ্ছে, নীলা কিছুটা চুপচাপ। কিন্তু আনিকা আর মিতুর চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকাচ্ছে অন্য টেবিলের দিকে, যেখানে বসে আছে আহাদ রাজা মীর। অন্য সবার মতো সাধারণভাবে নয়।
বরং উঠে বসেছে পুরো টেবিলের উপর। খুব মনোযোগ দিয়ে আইসক্রিম খাচ্ছে, যেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করছে এখন। তার সামনে দাঁড়িয়ে আছে তিনজন, শাহিন, নাদিম আর শাওন। তারা দাঁড়িয়ে আছে, ঠক ঠক করে কাঁপছে, কারণ তাদের শাস্তি হিসেবে বিশাল বিশাল বরফের খণ্ডের উপর খালি পায়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে। হাতে ধরা ঠান্ডা আইসক্রিম, পাশে দাঁড়িয়ে আছে গার্ডরা। সবাই চুপচাপ, কারণ সবাই জানে এটা ভাইয়ের খেলা নয়, শাস্তি। আহাত মাথা উঁচু করে তাকালো তাদের দিকে, ঠোঁটে অদ্ভুত হাসি ফুটল। কি হলো, খাচ্ছিস না কেন? খা। যতক্ষণ না এই বরফ গলবে ততক্ষণ পর্যন্ত আইসক্রিম খেতে হবে। শাহিন, নাদিম আর শাওনের ঠোঁট নীল হয়ে যাচ্ছে ঠান্ডায়, কিন্তু কিছু বলার সাহস নেই কারো। বরফ গলছে ধীরে ধীরে, তাদের শরীরে কাঁপুনি ততই বাড়ছে। আনিকা ভয়ে ফিসফিস করে বলল, এই আহিয়া, তোর ভাই তো নির্দয় কেন? কোন মায়াদয়া নেই নাকি? এটা তো শুধু ট্রেলার, এর চেয়েও ভয়ঙ্কর শাস্তি পেয়েছে ওরা বহুবার। আনিকা আর মিতু একে অপরের দিকে তাকালো, চোখে ভয়, অবিশ্বাস। তারা জানতো আহাদ রাজার নাম, তার দাপটে গল্প, কিন্তু এতটা নির্মম সামনে থেকে প্রথম দেখলো। নীলা কিন্তু চুপ, সে অনেক কিছু জানে, আহাদের ভেতরে অহংকার দিকগুলো সাথে পরিচিত। আর এদিকে আহাদ কোনো কিছু পরোয়া না করে নির্লিপ্ত ভঙ্গিতে নিজের আইসক্রিম খেয়ে যাচ্ছে। তার ঠোঁটের কোণে ভেসে উঠেছে রহস্যময় হাসি। সবার মনে তখন একটাই প্রশ্ন, এ কি শুধু খেলা, নাকি ঝড় আসছে আরও বড়? পরের দিন সকালবেলা আয়নার সামনে দাঁড়িয়ে তড়িঘড়ি করে ওড়নার মাথা পেঁচিয়ে ফেলল রেজিতা। আজ তার পরনে নেভি ব্লু আর ব্ল্যাক কমিউনিকেশনের কুর্তি পায়জামা, ঠোঁটে হালকা লিপ গ্লোস, চোখে কোনো সাজগোজ নেই। তবু তার ভেতরে অদ্ভুত এক দীপ্তি। ব্যাগটা কাঁধে নিয়ে জুতা পরতে পরতে বলে, বুবু আমি গেলাম কিন্তু। ঈশানী রুম থেকে বের হয়, গম্ভীর গলায় বলল, কই যাস না খেয়ে? টেবিলে সব রাখা আছে, খেয়ে যা। খাবো না, এখন ইচ্ছে করছে না। তাছাড়া অলরেডি 9টা বাজে, সময় নেই। ঈশানী রেগে গেল মুহূর্তেই, চেঁচিয়ে বলল, দেওয়ালের সাথে একটা টাক দিব তোরে আমি। ঠিকমতো খায় না, দায় না। মাসে 30 দিনের মধ্যে 15 দিন বেহুশ হয়ে যেখানে যেখানে পড়ে থাকছো। আব্বুকে বলে দেব তোরে যেন নিয়ে যায়, আমার কাছে থাকা লাগবে না। কথাগুলো শেষ হওয়ার আগে রিদিতা চুপচাপ দরজা ঠেলে বের হয়ে গেল। ঈশানী রেগে ডাকলো, রিদি। ডিপার্টমেন্টের করিডোর ধরে হাঁটছে রিদিতা আর আনিকা। দুজনের বন্ধুত্ব অন্যদের চেয়ে আলাদা। তারা দুজন একটু বেশি ঘনিষ্ঠ, কারণ দুজনের মধ্যবিত্ত পরিবার থেকে আসা। আনিকার বাবা নেভি অফিসার, ছোট পরিবার, এক ভাই এক বোন। আর রিজিতার পরিবার বড়, 4 ভাই বোন। বড় ভাই ইব্রাহিম, তারপর ঈশানী, এরপর সে নিজে, আর সবার ছোট বোন রাইসা। তার বাবা একজন শিক্ষক আর মা গৃহিণী। তার পুরো পরিবার গ্রামে থাকে, আর সে তার বোনের কাছে থেকে পড়াশোনা করে। আহিয়া আর নীলার সাথে তাদের বন্ধুত্ব আছে, তবে উচ্চবিত্ত আর মধ্যবিত্তর অদৃশ্য দেওয়ালটা সবসময় অনুভূতি হয়। কথা বলতে বলতে তারা পৌঁছলো ক্লাসরুমের কাছে। হঠাৎ তারা খেয়াল করলো দরজার সামনে অদ্ভুত ভিড়, সবার মুখে চাপা গর্জন। কী রে, কী হয়েছে, এত ভিড় কেন? মিতুর সাথে দেখা হতেই হৃদি জিজ্ঞেস করলো। মিতু হালকা ফিসফিস করে বলল, শুনিস নাই, আজ নাকি নাম ধরে ধরে ক্লাসে ঢুকাচ্ছে। হৃদি অবাক হয়ে গেল, কেন? আমরা কি নতুন নাকি? নাম শুনে ঢোকানোর আবার কি আছে? আকিকা হালকা বিরক্ত হয়ে বলল, একদম ঠিক বলছিস, এটা আবার কোন নিয়ম? আগে তো কখনো এমন করেনি। ধীরে ধীরে ভিড় কমতে লাগলো। তারা এগিয়ে গেল সামনে। সেই মুহূর্তে রেদিদার চোখ হঠাৎ স্থির হয়ে গেল। ক্লাসরুমের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আহাদ রাজা মীর। চেহারা এক ধরনের অদ্ভুত শান্তি, কিন্তু সেই শান্তি যে ঝড়ের আগে গভীর নীরবতা। মাঝারি উচ্চতা, গড়ন, গায়ের রং হালকা উজ্জ্বল শ্যামলা, একটি নরম দীপ্তময় উজ্জ্বল মাঝারি টোন, দৃষ্টি কেড়ে নেওয়ার মতো। চোখ ঢাকা কালো চশমায়, চওড়া ঠোঁট, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, গাঢ় চওড়া ঘন ভুরু, ডান দিকে হালকা চাঁদার মতো কাটা দাগ, যা তার রুক্ষ ব্যক্তিত্বকে আরও রহস্যময় করেছে। গায়ে ব্ল্যাক শার্টের উপর ধূসর রঙের ব্লেজার, এক হাত পকেটে, অন্য হাতে মোবাইল কিছু একটা টাইপ করছে। হৃদির বুকের ভেতর ধক করে উঠল।
প্রথমবার যেদিন দেখেছিল সেদিন সাদা পাঞ্জাবি পায়জামা পরা ছিল, গলায় ঝুলানো ছিল একটা ওড়না। ফেসবুকে কয়েকবার গোপনে দেখা হয়েছে, কিন্তু আজ আবার এখানে সরাসরি তার চোখের সামনে দাঁড়িয়ে রিদিতা যেন নিজের নিঃশ্বাসই হারিয়ে ফেলল। মুহূর্তে মনে পড়ে গেল সেই মেসেজের কথা। যদি আর সে চিনে ফেলে, যদি বুঝে যায় সব কিছু। হঠাৎ দুপা পিছিয়ে এলো রেডি। মনে হলো ঘুরে চলে যাওয়া ছাড়া উপায় নেই, কিন্তু আনিকা হাত ধরে টেনে ধরলো। কই যাস, ক্লাস করবি না? হুম। হ্যাঁ হ্যাঁ হুম। শাহিন নাম ধরে ডেকে ভেতরে ঢোকাচ্ছে সবাইকে। প্রথমে আনিকা নিজের নাম বলে শান্তভাবে ভেতরে ঢুকে গেল। এরপর এলো রিদিতার পালা। শাহিন তাকে জিজ্ঞেস করলো নাম। গলা শুকিয়ে এলো, তবু রিদিতা বলো। রিদি। রিদিতা। এক মুহূর্তে ভেতরটা বাতাস জমাট বাঁধলো। হাত ফট করে চশমা খুলে ফেললো। চোখে আগুন আর অচেনা উন্মাদনা। ঠোঁট থেকে বেরিয়ে এলো সেই শব্দ, মি জানো। হৃদিতা মুহূর্তে চমকে তাকালো। সারা শরীর যেন বরফের ন্যায় জমে গেল, কিন্তু নিজেকে সামনে নিয়ে কড়া স্বরে বলো, না, আমার নাম হৃদিতা রায়ান। আহাত চোখ রাঙিয়ে আবার বলো, মি জানো। রিদি এবার রাগ সামলাতে পারল না। আপনি কি কানে কম শোনেন? আমি বলেছি হৃদিতা। রে ইকার রিদিতা। ই রিদিতা। আহাদের এক মুহূর্তে চরম পৌঁছালো। এক ঝটকে হাত বাড়িয়ে শক্ত করে ধরে ফেল রিদিতার হাত। সবার চোখ বড় বড় হয়ে গেল। আহাদ গর্জে উঠে বলল, শাহিন 2 মিনিট, জাস্ট 2 মিনিটের মধ্যে এই ক্লাসরুম ফাঁকা চাই, কুইক। শাহিন, নাদিম, শাওন তাদের মুখে সাদা হয়ে গেল। গাঁটটা সাথে সাথে নড়ে চড়ে উঠল। ছাত্রছাত্রী সবাই ভয়ে তাড়াহুড়ো করে বের হতে লাগলো। ক্লাসরুম একেবারে নিস্তব্ধ হয়ে গেল। শুধু দাঁড়িয়ে রইল আহাদ আর রিদিতা, দুজনের চোখে চোখ, আর চারপাশে বাতাসে অদ্ভুত এক ঘন চাপা উত্তেজনা। এক হাত দিয়ে ক্লাসরুমের দরজাটা টেনে বন্ধ করে দিল আহাদ। দরজাটার শব্দটা যেন গোটা রুমে প্রতিধ্বনিতে হলো। চারপাশে হঠাৎ যেন নির্জনতা নেমে এলো। কেবল শ্বাসের শব্দগুলি শোনা যাচ্ছে, হালকা কাঁপা নিঃশ্বাস। মুহূর্তের মধ্যে সে এক ঝাটকায় রিদিকে দেওয়ালের সাথে চেপে ধরল। রিদির দুহাত সে মাথার উপর তুলে এক হাতে শক্ত করে ধরে রেখেছে, অন্য হাতটা তার কোমরে, আর নিজের বুক আর পায়ের জোরে এমনভাবে আটকে দিয়েছে যে সামান্য নড়াচড়ারও উপায় নেই। রিদিতা শিউরে উঠল ভয়ে। তার বুকের ভেতর ধুকপুক ধ্বনি যেন গোটা রুমে বাজাচ্ছে। শরীর ঘামে ভিজে গেছে, তীর করে কাঁপছে সে। চোখ বড় বড় হয়ে আছে আতঙ্কে। আহাত এবার মনোযোগ দিয়ে তাকালো তার দিকে। জীবনে যে ছেলেটা কোনোদিন কোনো মেয়ের দিকে ফিরে তাকায়নি, সে আজ অদ্ভুত তৃষ্ণায় ভরা চোখে হৃদির প্রতিটি রেখা খুঁজে দেখছে। ফর্সা মায়াবী মুখ, নিখুঁত চোখ, নাক, চিকন গোলাপি ঠোঁট যা ভয়ে কাঁপছে তিরতির করে। চোয়ালের ডান পাশে ছোট্ট একটা আবছা তিল, যা এক মুহূর্তে তার সমস্ত রাগকে আরও অস্থির করে তুলল। কিন্তু হৃদির শরীরের কাঁপন আর হাড়ের মতো ওঠানামা করছে। নিঃশ্বাসের শব্দ আহাদের ধ্যান ভেঙে দিল। হৃদি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কী করছেন? ছেড়ে দিন আমাকে, দয়া করে ছেড়ে দিন। আহাদের চোখ হঠাৎ রাগে লাল হয়ে উঠল। ঠোঁট কামড়ে নিচু গলায় বলল, 36 ঘন্টা, 36 ঘন্টা আমাকে খাটিয়েছিস, ভেবেছিস শাস্তি না দিয়েই তোকে ছেড়ে দিব? জানো। হৃদি বিভ্রান্ত ভয়ে বুকটা কেঁপে উঠল তার। কি কি বলছেন? আমি বুঝতে পারছি না, প্লিজ ছেড়ে দিন আমাকে। আহাত দাঁত কিরমির করে আরো শক্ত করে চেপে ধরল। কয়েকজনকে এভাবে শাড়ি পরে ছবি পাঠিয়েছিস? হ্যাঁ, কজনকে আমার মতো করে সিডিউস করেছিস? জানো। হৃদিতা যেন জমে গেল মুহূর্তেই। মাথায় বাজ পড়ার মতো শিহরণ বয়ে গেল সারা দেহে। শাড়ি পরা সেই ছবির কথা ভেবেই তার মাথা ঝিমঝিম করে উঠল। মানে আহাত রাজা সবই দেখছে? কাপা গলায় আমতা আমতা করে বলল, ওই মেসেজ আপনার জন্য ছিল না, ভুল করে চলে গেছে। আহাত আরও কাছে ঝুঁকে এলো, চোখে ঝিলিক, ঠোঁটে তীক্ষ্ণ বাঁক। তাহলে কার জন্য ছিল? বল, আমি এক্ষুনি নিজের হাতে তার দাফনের কাজ সেরে আসি। হৃদি চমকে উঠল, ভয়ে কেঁপে উঠে বলে, না না, কারোর জন্যই ছিল না, ভুল করে পিকটা চলে গেছে আপনার কাছে। আহাদের চোখ তখন আগুনের ঝড়। ভুল করে? ভুল করে কি মেসেজটাও এসেছে?
রিদিতা মরিয়া হয়ে মোচড় দিয়ে বের হওয়ার চেষ্টা করলো, কিন্তু আহাদের বাঁধনের ভেতর থেকে বের হওয়া অসম্ভব। তার নিঃশ্বাস ঘন ঘন পড়ছে, বুকের ভেতর চেপে আসছে কষ্ট। শেষমেশ সে উপায় না পেয়ে আহাদের বাহুতে দাঁত বসিয়ে দিল। আহাদ ব্যথায় মুখ কুঁচকালো বটে, কিন্তু ছাড়ল না, বরং ঠান্ডা কণ্ঠে ফিসফিস করে বলল, ভুল যখন করেছেন তখন শাস্তি তো আপনাকে পেতেই হবে মিস জানু। রিদির চোখে ভয়ে ছলছল করে উঠল। মা, মানে? আহাদ নিষ্প্রিয় কণ্ঠে বলল, ওই বেঞ্চের উপর উঠে দাঁড়াও। কেন? আমি বলেছি তাই, কুইক। রিদিতা কাঁপতে কাঁপতে বেঞ্চে উঠে দাঁড়ালো, আর আহাদ লেকচারের টেবিলে লাফ দিয়ে উঠে বসলো। রিদির নাজুক শরীর কাঁপছে তিরতির করে, চোখে ভয়, গালে লজ্জা। আহাদ কর্কশ কণ্ঠে হুঙ্কার দিল, এবার কান ধরে 36 বার উঠবস করো। রিদি স্তব্ধ, অসহায়। এ না, হ্যাঁ, কুইক। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আমার চেহারা দেখার এখনো অনেক টাইম আছে। শুরু করো। রেডি, 1 2 3 স্টার্ট। রিদিতা বাধ্য হয়ে কান ধরে উঠবস শুরু করলো, আর ঠোঁট টিপে নিজেও হাসি সংযত রাখলো। তবুও চোখে মুখে হালকা মুচকি ভাস স্পষ্ট, অথচ হৃদিদের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে ভয়ে, লজ্জায়, অপমানে। আহাত কাউন্ট করলো, একে করে 36 বার শেষ হলো। আহাত টেবিল থেকে লাফিয়ে নেমে এলো, হৃদিতার কোমর চেপে ধরে এক ঝটকায় নিচে নামিয়ে আনলো। নিচে নামালেও হৃদি মাথা নিচু করেই দাঁড়িয়ে রইল। এটা আহাদের মোটেও পছন্দ হলো না। কর্কশ কণ্ঠে বলে উঠল, এই আল্লাহর বান্দি, এই তাকা আমার দিকে। কিন্তু হৃদিতা তবু মাথা নিচু করেই রইল, কারণ সে জানে তার চোখে চোখ পড়লে সে আরও দাঁড়িয়ে থাকতে পারবে না। আহাত এবার আরও ক্ষিপ্ত হলো। আজব, এত কষ্ট করে খুঁজে বের করলো শুধু এই চোখের দিকে একটু তাকাবে বলে, অথচ সে চোখ নামিয়ে রেখেছে। কোনো অগ্রিম বার্তা ছাড়াই ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল হৃদির কোমর গালে। শব্দটা যেন দেওয়াল ভেদ করে প্রতিধ্বনি হলো। হৃদিতা চমকে উঠল, ব্যথায় কুঁকড়ে গেল সে। মাথাটা কেমন ঝিমঝিম করছে, চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে গেল। এক নিমিষে ঢলে পড়ল আহাদের কোলে। সকালে না খেয়ে এসেছে, তার উপর পছন্দের মানুষটার কাছ থেকেই লজ্জাজনক শাস্তি, অপমান, থাপ্পড় সব মিলে তার পক্ষে সহ্য করা আর সম্ভব হলো না। আহাত হতভম্ব হয়ে তাকিয়ে রইল নিস্তেজ মুখটার দিকে। বুকটা ধক করে উঠল, চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়ল বুকের ভেতর। তার চোখে অদ্ভুত এক মুগ্ধতা, এক অচেনা আবেশ। এক মুহূর্ত পর ধীরে ধীরে তার মাথাটা নিজের বুকে চেপে ধরল। কাঁপতে থাকা আঙ্গুলের ছোঁয়ায় চুলগুলো সরালো। ভাঙা নিঃশ্বাসে বলল, আমার সময় নষ্ট করেছিস, আমাকে লাঠির মতো ঘুরিয়েছিস, পাগল বানিয়ে ফেলছিস আমাকে। মুখ বুজে সহ্য করেছি, আর তুই সামান্য একটা থাপ্পড় সইতে পারলি না জানো। অবশেষে ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজাটা খুলে দিল সে। দরজা খোলার সাথে সাথেই হুড়মুড়িয়ে ঢুকে পড়ল আনিকা, পিছনে শাহিন। আহাদের বাহুতে নিস্তেজ হয়ে পড়ে আছে হৃদিতা, অচেতন। সাদা ফ্যাকাশে মুখ, ঠোঁটের রং যেন মিলিয়ে গেছে। ছুটে গিয়ে আঁকড়ে ধরে ডাকে আনিকা, চোখে মুখে আতঙ্ক, কণ্ঠে কাঁপন। রিদি, কি হয়েছে রিদি? রিদি, চোখ খোল, কি হয়েছে তোর? তার কণ্ঠ ফেটে যাচ্ছিল উদ্বেগে, চোখ ভিজে উঠেছিল মুহূর্তেই। কি কি করেছেন আপনি ওর সাথে? কণ্ঠ কাঁপছিল ভয়ে। এর চোখে মুখে কোনো ভাবান্তর নেই, কণ্ঠে শীতলতা, একরাশ নির্লিপ্ততা। যেটা পাওয়ারও যোগ্য সেটাই করেছে।